অফিস কক্ষের দরজা খুলতে গিয়ে আদিবাকে এমন একটা আপত্তিকর অবস্থায় পড়তে হবে তা কখনো কল্পনা করেনি। কিন্তু আজ তার স্বামী পরনারীর নেশায় আসক্ত দেখে গলা ফাটিয়ে কান্না আসছে, কিন্তু অফিসের মধ্যে সিন ক্রিয়েট করা যাবে না। এতে আদিবার এই মানসম্মান যাবে। হাজার হক স্বামী তো তার জানাজানি হয়ে গেলেও সোসাইটিতে দুইজনকেই অসম্মানের মুখে পড়তে হবে। আদিবা মাঝে মধ্যেই নিলয়ের জন্য অফিসে খাবার নিয়ে আসে, আর বেশিরভাগই সময় সফিকের কাছে টিফিন বক্স পাঠিয়ে দেই। কিন্তু আজ শখের বসেই অফিসে আসে এবং হাসি উজ্জ্বল চেহারা নিয়ে অফিস কক্ষে দরজা হালকাভাবে খুলতেই লক্ষ্য করল নিলয় চেয়ারে বসে আছে, আর মেয়েটি দাঁড়ানো অবস্থায় নিলয়কে অজস্র গালে কপালে কিস করছে, আর নিলয় চোখ বুজে রয়েছে। আদিবা এইটুকু দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেই এবং দ্রুতই বাসায় চলে আসে। আজ তার স্বামীর কৃতকর্ম দেখে যেটুকু ভালোবাসা জমা ছিল তা দ্রুতই ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল। চলনু এবার আদিবা নিলয়ের পরিচয় পর্বগুলো জেনে নেওয়া যাক। নিলয় হচ্ছে আলিফ চৌধুরীর একমাত্র ছেলে। পড়াশোনা শেষ করে বাবার গার্মেন্টস ফ্যাক্টরি সামলাচ্ছে। আর আদিবা হল আলিফ চৌধুরীর বন্ধুর একমাত্র মেয়ে। তারা অনেক আগে থেকেই দুই বন্ধুর মাঝে আত্মীয়তা আরও মজবুত করবে বলে মনস্থির করছিলেন। নিলয় আদিবা বিয়ের উপযুক্ত হওয়ায় দুই পরিবারে বিরাট আয়োজনে বিয়েটা সম্পূর্ণ করে। নিলয় আদিবাও বিয়েতে কোনো দ্বিমত পোষণ করেনি। সব দিক থেকে একদম পারফেক্ট চলছিল। আদিবাও কখনো তার স্বামীর চরিত্র এর ত্রুটি সে পায়নি। কিন্তু আজ অফিস কক্ষে পরনারীর অন্তরঙ্গ দৃশ্য আদিবা তা মেনে নিতে পারছে না। বালিশে মাঝে মুখ বুজে কান্নায় ভেঙে পড়েছে সে। অপরদিকে নিলয় চেয়ারে ঘুমানো অবস্থায় হঠাৎ ফোনের ক্রিংক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। নিলয়ের চোখ যেন উপর তুলতেই পারছে না। অনেকটাই ঘুম ধরে আসছে, মনে হচ্ছে কেউ তাকে ঘুমের মেডিসিন খাইয়েছে। অফিস কক্ষে ঘুমের মেডিসিন খাওয়ানোর মতো কাউকে সে সন্দেহ করতে পারছে না। কে খাওয়াইতে পারে? আনমনে এসব ভাবতেই কল টিউন আবার বেজে উঠাতে নিলয়ের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলার পর নিজেকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমে চলে আসে। আয়নার মাঝে তার ছবি প্রতিফলিত হবার মাত্রই নিলয় রীতিমতো ঘাবড়ে যায়, আর অবিরাম পানির ছিটা মুখে দিতে লাগল, কেননা তার গালে কপালে অজস্র লিপকিসের ছাপ স্পষ্ট ফুটে আছে। তা দেখে নিলয় নিজে নিজেই অনেকটা ঘাবড়ে যায় আর ভাবতে লাগে, আমার সঙ্গে এমনটা কে করতে পারে? অফিস কক্ষে আমার অনুমতি ছাড়া কেউ তো প্রবেশই করতে পারে না। এমন ঘটনা ঘটে গেল অথচ আমি বিন্দুমাত্র ও টের পেলাম না, তার মানে নিশ্চয়ই কেউ ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করে তাদের লাভ কী হবে সেটাই তো বুঝতে পারছি না। নিলয় আনমনে এসব ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে লক্ষ্য করল ৩টা প্রায় বেজে গেল, অথচ তার লাঞ্চের জন্য আদিবা এখনও খাবার পাঠায়নি। কিছুটা রেগেই শফিকের কাছে ফোন করে বলে, শফিক, তোর ভাবি কি আজ খাবার পাঠায়নি? না ভাইজান, ভাবি নিজেই নিয়ে আসতে চাইছিল দেইখা আমি আনি নাই। তোই ইহনো কি ভাবি আন্নের খাওন অফিসে নিয়ে আহে নাই ভাইজান? না, ও আসেনি। তোই আমি কি ভাবি রোহন তেইক্কা খাওন আনমু ভাইজান? না থাক, তার প্রয়োজন নেই, আমি বরং তোর ভাবির সঙ্গে কথা বলে দেখি। আচ্ছা ভাইজান। এ বলে নিলয় আদিবার ফোনে কল দিতে লাগল, কিন্তু তার কোনো রেসপন্স পাচ্ছে না। এইদিকে আদিবা খাওয়া দাওয়া বন্ধ করে কান্নায় ভেঙে পড়েছে। আজ কোনোভাবেই দৃশ্যটি ভুলতে পারছে না। বারবার শুধু ওই দৃশ্যই স্পষ্ট ভেসে উঠছে। কান্না করছে আর চোখের জল মুছে আদিবা হঠাৎ নিলয়ের কলে ফোন ক্রিংক্রিং করে বেজে উঠল। তড়িঘড়ি করে হাতে ফোন ঠিকই নিল, কিন্তু তখনকার কথা ভেবে নিলয়ের কল করার সত্ত্বেও অবহেলায় ফোনটা বালিশের উপর রেখে দেই আদিবা। আর এইদিকে নিলয় আদিবা কল রিসিভ করছে না দেখে মন খারাপি করেই ছোট একটা টেক্সট লিখে সেন্ড করে। কিছুক্ষণ পর আদিবা মেসেজের শব্দ শুনে ফোন হাতে নিয়ে মেসেজটি পড়তে লাগল। কি ব্যাপার, ফোন রিসিভ করছো না কেন? এইদিকে আমি না খেয়ে বসে আছি। তুমি তো জানোই বাহিরের খাবার আমি পছন্দ করি না। একটু লেট হলেও বাড়ির খাবারই খেয়ে নেই। তাহলে আজ আমাকে না খাইয়ে রেখেছ কেন হুম? আদিবা মেসেজটি পড়েই কোনো রিপ্লাই দিল না। আজ সে না খাইয়ে থাকুক, এটাই আদিবা চাই। কিছুক্ষণ পর আবার নিলয়ের মেসেজ।
আচ্ছা থাক, তোমার আর কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না। বাহিরে থেকেই খাবার অর্ডার করছি। নিলয় এবার মেসেজটির সঙ্গে কিছু রাগী ইমোজি লাগিয়েছে। আদিবা ভ্রু ক্ষেপহীনভাবে মেসেজটি এবারেও এড়িয়ে গেল। ওইদিকে নিলয় আদিবার উপর রাগ পেলেও পরক্ষণেই তা উধাও হয়ে গেল। সারাদিন অফিসে থাকেও নিলয়ের সে চিন্তাটা একটুও কমেনি, বারবার সে প্রশ্নের উত্তর খুঁজেই যাচ্ছে। কোনোভাবেই সে উত্তরের সন্ধান মিলছে না। সারাদিন অফিসের কাজেই এমনিই কেটে গেল। রাতে কিছুটা মন খারাপ নিয়েই সে দরজায় কলিং বেল কয়েকবার বেল চাপল, কিন্তু ও পাশ থেকে খোলার কোনো শব্দ নেই। রেগেই নিলয় চিৎকার মেরে বলে, কি ব্যাপার, কেউ দরজা খুলছ না কেন? নিলয়ের চিৎকার আর অবিরাম কলিং বেল বাজানোতে রেহেনা বেগম, নিলয়ের মা, এসে দরজা খুলে দিয়ে বলে, এত জোরে বেল বাজাচ্ছিলি, কানটাই তো একটুর জন্য ফেটে যেত। কি করব, দরজা খুলতে লেট করছিলে বলেই তো বেল বাজাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। মা, আদিবাকে দেখছি না যে, ও কোথায়? রুমেই আছে, কিন্তু আজ কেমন জানি রুম থেকেই বের হইনি। একবার অবশ্য জিজ্ঞাসা করেছিলাম, সে আমার উত্তরে শুধু বলল, এমনি ভালো লাগছে না। এ কথা শুনে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নিলয় এই বলে দ্রুতই তার রুমে চলে যায় এবং দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই লক্ষ্য করল আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নিলয় দুষ্টুমি করেই পিছন দিক থেকে আদিবাকে জড়িয়ে ধরে কিছু একটা বলতে যাবে। আদিবা খুব দ্রুতই নিলয়কে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে যা বলল। দনিলয় তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিলয় তার মার কাছ থেকে কথাটি শুনে দ্রুতই রুমে দিকে যায়। দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই লক্ষ্য করল আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে উদাসীন হয়ে চুল ঠিক করছে। নিলয় বুঝতে পারল কোনো একটা বিষয়ে আদিবার মন খারাপ, কিন্তু মন খারাপের কোনো কারণই সে বুঝতে পারছে না। আনমনে এসব ভেবে নিলয়ের মাথায় হঠাৎ দুষ্টমির উদয় হল। সে কোনো প্রকার শব্দ না করেই আদিবাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার জানটার কি আজ মন খারাপ? অফিসেও আমাকে না খাইয়ে রেখেছে, আর এখানেও দেখছি উদাসীন হয়ে চুল ঠিক করছে। হঠাৎ আমার বউটার কি হলো? হুম। নিলয়ের দুষ্টমাখা কথায় আদিবার রাগ আরও বেড়েই চলেছে। মন চাচ্ছে অনেক কিছুই বলতে, কিন্তু কোনো একটা বাধায় সে বলতে পারছে না। নিশ্চুপ হয়ে চুলই ঠিক করছে। নিলয় আদিবার নিশ্চুপ থাকা দেখে আজ করতে পারে যে সত্যিই তার মন খারাপ। যাই হোক, আদিবার মন ভালো করতে হবে। এসব ভেবে আদিবাকে তার দিকে ঘুরিয়ে নেই। হঠাৎ আদিবার চোখ লাল বর্ণ হয়েছে দেখে নিলয় আঁতকে উঠে বলে, আদিবা, তোমার চোখ লাল বর্ণ হয়েছে কেন? নিশ্চয় মার কোনো বকা খেয়ে কান্না করছো, তাই না? নিলয় এসব বলছে আর ওইদিকে আদিবার আগে ফুলছে। নিলয়ের এমন ভালো আচরণ তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আদিবার নিশ্চুপ থাকা দেখে নিলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, কিছু তো একটা বলো। আদিবার এবার নিজেকে সংযত রাখতে না পেরে ধাক্কা মেরে সরিয়ে দেই এবং রাগান্বিত সুরেই বলে, খবরদার বলেই ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবা না। নিলয় কথাটি শোনার জন্য মোটেও তখন প্রস্তুত ছিল না। বিয়ের 1 বছর প্রায় বেশি হয়ে গেল, কখনো আদিবার কাছ থেকে এমন বিহেভ দেখেনি। আজ তা দেখে কিছুটা থতমত খেয়ে বোকার মতো বলে উঠল, নোংরা হাত কই পাইলা? ধুলাবালি তো আর হাতে লেগে নেই যে তোমার গায়ে লেগে যাবে। হাসার চেষ্টা করে। আপনার মনে যে ধুলাবালি লেগে আছে তার কথা আমি বলছি, তীক্ষ্ণ চোখে। আদিবার রাগান্বিত চেহারা দেখে বুঝতে পারল, এ সময় তর্কবিতর্ক করলে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। তার থেকে কেটে পড়াই ভালো হবে। আনমনে ভেবে নিলয় নিজেকে সংযত রেখে বলে উঠল, আমি বুঝতে পারছি কোনো এক ব্যাপারে তোমার মন খারাপ, এর জন্য আমার সঙ্গে রাগ দেখাচ্ছ। আমিও এত বোকা না যে এই মুহূর্তে আমার বউটার সঙ্গে তর্কবিতর্ক করব। যাই হোক, এখন তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। এই বলে নিলয় ওয়াশরুমে চলে গেল। এইদিকে আদিবা নিলয়ের আচরণে অনেকটাই অবাক। একটা মানুষ এত নিখুঁতভাবে অভিনয় তার স্ত্রীর সঙ্গে কিভাবে করতে পারে? বাহিরে ভালো রূপ, আর ভিতরে ভিতরে পুরোই শয়তানের হাড্ডি। এমন মানুষের সঙ্গে এক ছাদের নিচে থাকা বড্ড কঠিন।
আনমনে ভেবে যাচ্ছে আদিবা। নিলয় ফ্রেশ হয়ে এসে দেখে আদিবা বিছানায় ভাবান্ত অবস্থা বসে আছে। তবে আজ যে আচরণ আদিবা করছে তা আগে কখনো করেনি। নিলয় এবার কিছুটা রিয়াক্ট করে বলে উঠল, আদিবা কি হয়েছে তোমার, এমন ভাবান্তর অবস্থায় বসে আছো যে? মন চাচ্ছে তাই বসে আছি, রেগে। আদিবার রাগ হবার পিছনে বিশেষ কোনো কারণই পেল না। অফিসে যাওয়া সময় তো আদিবা ভালোই ছিল, কিন্তু এখন কি এমন হলো যে আমার সঙ্গে কথায় বলতে চাচ্ছে না, উল্টো রাগ দেখাচ্ছে? আনমনে কিছুটা ভেবে নিলয় আদিবার সামনে গিয়ে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। হঠাৎ করেই তুমি এমন বিহেভ পাল্টে ফেলার কারণ কি বলো তো আন্ডারস্কোর। নিলয়ের প্রশ্নতে আদিবা আর চুপ করে থাকতে পারল না। অনেকটা রাগ ঘৃণায় বলে উঠল, আজ আমার ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে যে আমার স্বামী পরনারীর স্পর্শকাতর, যে কিনা অফিসের মধ্যে পরনারীর নেশায় মেতে থাকেছি। আদিবার এমন ধারা কথা শুনে নিলয়ের দুনিয়াদারি যেন নিমিষেই উলটপালট হয়ে গেল। আদিবাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না, আর পরনারীর সংস্পর্শে যাবে তো দূরের বিষয়। হয়তো আদিবাকে কেউ ভুল বাল বুঝিয়েছে, এর জন্য এসব বলছে। আনমনে নিলয় এসব ভেবে বলে উঠল, আর যাই বলো না কেন, আমার চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা আমি সহ্য করব না। সুতরাং যার কাছ থেকে এসব শুনে আসছো তার নামটা শুধু বলো, রেগে। সত্য কথা বলছি তো, এর জন্য গায়ে কাটার মতো বিনছে তাই না? আপাতত এই টপিকটা বাদ দাও প্লিজ। আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না। নিজেকে এত সাধু ভেবে না, অফিস গিয়ে তুমি কি করো তা খুব ভালোই জানি, আর প্রমাণও আজ পেয়েছি। কি প্রমাণ পেয়েছ বলো? প্রচণ্ড রেগে। সে কথা আমার মুখে আনতে বাজছে, বলতে পারবো না। দেখো আদিবা, মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে কে কি ভুল বাল বুঝিয়েছে সেটাই তুমি আমার উপর ঝাড়ছ। তাছাড়া আমার চরিত্র সম্পর্কে তুমি ভালোই জানো, সুতরাং অহেতুক কথা বাড়িও না প্লিজ। দাঁতে দাঁত চেপে, চরিত্রহীন একটা, আস্তে করে বলতেই নিলয়ের শুনে তেলেবেগুনে জ্বলে উঠে বলে, ওই কি বললা আমি চরিত্রহীন? চোখ রাঙিয়ে, হ্যাঁ হ্যাঁ তুমি একটা চরিত্রহীন। চিৎকার মেরে আদিবার মুখে নিলয় চরিত্রহীন শুনে ঠাসস করে সজোরে একটা থাপ্পড় আদিবার গালে মেরে দিয়ে বলে, আর একবার আমাকে চরিত্রহীন বললে অন্য গালেও এমন থাপ্পড়ই পড়বে। নিলয় এই বলে রুম ত্যাগ করল, আর আদিবা ফুপিয়ে কান্না করতে লাগল। নিলয় যে আদিবাকে থাপ্পড় মারবে তা কখনো আশা করেনি। যেটুকু ভালোবাসা ছিল তা এবার নিমিষেই শেষ হয়ে গেল। বুক ফেটে কান্না আসছে আদিবার। তার ভালোবাসার মানুষটিও যে এমন মিসবিহেভ করতে পারে তা সত্যিই জানা ছিল না। উপরদিকে নিলয়ের ছাদের কিনায় দাঁড়িয়ে থেকে ভাবছে, আদিবা আমাকে চরিত্রহীন ডাকছে কেন? কোনো মেয়ের সংস্পর্শে আমি কখনো যাইনি। তাহলে আদিবা কি দেখে এমন বিহেভ করছে, কিছুতেই তো বুঝতে পারছি না। নাকি অফিস কক্ষে আমাকে ওই অবস্থায় দেখে চরিত্রহীন বলছে আন্ডারস্কোর? এটাই হবে হয়তো। সেদিন আদিবার ওই খাবার নিয়ে যাওয়ার কথা ছিল। হয়তো আমাকে ওই অবস্থায় দেখে ভুল বুঝেছে। কিছু সময় নিজের চোখের দেখাও ভুল হয়ে থাকে, আর সে ভুলই আদিবা করেছে। কিন্তু তাকে প্রমাণ দিব কিভাবে যে আমি নির্দোষ? নিলয় আনমনে এসব ভেবে ছাদ থেকে নেমে রুমে চলে গেল। দরজায় এসে লক্ষ্য করল আদিবা কান্না করছে। এ দেখে নিলয়েরও খারাপ লাগা কাজ করছে। এই প্রথম আদিবার গায়ে সে তুলেছে। অনুশোচনায় আদিবার পাশে গিয়ে বসে বলে উঠল, সরি আদিবা। নিশ্চুপ হয়ে কান্না করেই যাচ্ছে সে। সরি বললাম তো, এবার কান্নাটা বন্ধ করো। আদিবার চোখের জল মুছে দিয়ে বলতেই আদিবা হাত ঝটকানি মেরে বলে, এই খবরদার, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে কখনো স্পর্শ করবি না। আদিবার মুখ থেকে তুই শব্দটি শুনে নিলয় রীতিমতো অবাক হয়ে চোখগুলো বড় বড় করে বলে উঠল, তুমি আমাকে তুইতোকারি করছ? অবাক চোখে, হ্যাঁ বেশ করেছি, প্রয়োজনে আরও বলবো, রেগে। আদিবার এমন বিহেভ্য দেখে নিলয় নিশ্চুপ হয়ে যায়। বুঝতে পারল এখন ভুল বুঝাবুঝি হচ্ছে, এই অবস্থায় যতই তর্কবিতর্ক করব ততই ঝামেলা সৃষ্টি হবে। তার থেকে সত্যটা আমাকে আগে বের করতে হবে যে অগোচরে আমাদের সম্পর্কটাকে ভাঙতে চাচ্ছে আন্ডারস্কোর।
নিলয় এসব ভেবে না খেয়ে আদিবার পাশে কম্বল মুড়িয়ে চোখ বুজে ফেলল। আদিবার মুখে তুই শব্দটা শুনে অনেকটাই মন খারাপ হই নিলয়ের। এইদিকে আদিবা মনস্থির করল এই চরিত্রহীন স্বামীর সংসারে থাকব না। চোখের আড়ালে পরনারীর সঙ্গে মিলামিশা করবে তা স্ত্রী হয়ে মুখ বুঝে সহ্য করার পাত্রী আদিবা নই। প্রয়োজনে চরিত্রহীন স্বামীর সংসার ত্যাগ করব। তবুও কোনো চরিত্রহীন বদলোকের সঙ্গে একই ছাদের নিচে থাকব না। আদিবা আনমনে এসব ভেবে ঘুমিয়ে পড়ল। রাতে কোনো রকম তারা মান অভিমানে ঘুমিয়ে রাত পাড়ি দিল। কিন্তু রাতে নিলয় না খেয়ে ঘুমানোর জন্য সকালেই তার ঘুম ভেঙে গেল এবং নিজেকে ক্ষুধার্ত অনুভব করল। চোখ মিলে পাশে তাকেই লক্ষ্য করল আদিবা বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর রাতের থাপ্পড়টাও ফর্সা গালে স্পষ্ট ফুটে উঠেছে। খুব খারাপ লাগা ও কাজ করছে নিলয়ের মাঝে। অনুশোচনায় আদিবাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দেই। নিলয়ের জড়িয়ে ধরাতে আদিবা ঘুমের ঘোরেই শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আদিবার ঘুম ভেঙে যায় এবং লক্ষ্য করে নিলয়ের বুকের মাঝে জোরসর হয়ে সে ঘুমিয়ে আছে। এ দেখে দ্রুতই আদিবা ওখান থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। কিন্তু নিলয় আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হলো, কোথায় যাচ্ছ আন্ডারস্কোর? যেদিকে খুশি সেদিকেই যাব, তার কৈফিয়ত আপনারকে কেন দিব? ছেড়ে দিন আমায়। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। বাহ, ভালোই সম্মান দিচ্ছ আমাকে। রাতে তুই করে বললা, এখন আবার আপনি করে বলছ, হেসে। নিলয়ের হাসি দেখে আদিবার রাগ তীব্র গতিতে বেড়ে গেল। রাগান্বিত সুরেই বলে উঠল, ফালতু কথা বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন, নইলে কিন্তু হাতে কামড়ে দিব। হ্যাঁ দাও দেখি। দুষ্টমির হাসি হেসে নিলয় ফাজলামো করে বলতেই আদিবা সত্যিই সত্যিই হাতে কামড় মেরে দিল। কিন্তু নিলয়ের তাতে বিন্দুমাত্র রিয়্যাক্ট করল না। উল্টো মুখে মিষ্টি হাসি এনে বলে, কি এবার রাগ কমেছে নাকি আরেকটা কামড় দিতে ইচ্ছা করছে? হুম। নিশ্চুপ। আদিবা, আমি সত্যিই কোনো পরনারীর সংস্পর্শে যাইনি। আমি তো তোমাকেই ভালোবাসি। অন্য নারীর সংস্পর্শে যাওয়ায় কোনো প্রশ্নই আসে না, বিশ্বাস করো। সিরিয়াসলি হয়ে নিশ্চুপ। বাবার এত বিলাসবহুল তা থাকার সত্ত্বেও কখনো বাজে পথে পা বাড়াইনি। স্টুডেন্ট লাইফে অনেক মেয়ের কাছ থেকেই প্রপোজাল পেয়েছি, কিন্তু তাদেরকে কখনো গার্লফ্রেন্ড বানাইনি। ভেবেছি বিয়ে তো একজনকেই করব, মাঝখানে এত গার্লফ্রেন্ড বানিয়ে অনুভূতি বিতরণ করার কি দরকার? বিয়ে করে নই, তার সঙ্গেই অনুভূতি শেয়ার করব। এই ভেবেই নিজেকে শুদ্ধ রেখেছি, কখনো বিশুদ্ধতায় পা রাখিনি। আর রাতে যখন আমাকে চরিত্রহীন বললা তখন সত্যিই অনেক রাগ উঠেছিল। রাগের ঘোরে তোমাকে থাপ্পড়টা মেরেছি। এর জন্য সত্যি আমি অনুতপ্ত। প্লিজ আর যাই করো না কেন আমাকে ভুল বুঝো না। আদিবা নিলয়ের কথা শুনে বলে উঠল, আমার চোখের দেখা কি তাহলে ভুল ছিল আন্ডারস্কোর? হ্যাঁ, ভুলই ছিল। আমাদের চোখের দেখাও মাঝেমধ্যে ভুল হয়ে থাকে। সে ভুলটাই তোমার হয়েছে। সত্যকে এভাবে ধামাচাপা দিবেন না প্লিজ। আপনি অবৈধ সম্পর্ক করেছেন তা নিজ মুখে স্বীকার করুন। আর আমাকে কেউ আপনার বিষয়ে কান পড়া দেয়নি যে তাদের কথা বিশ্বাস করব। আমি নিজ চোখেই আপনার কৃতকর্ম দেখেছি। তাহলে নিজের চোখকে অবিশ্বাস করব কিভাবে আন্ডারস্কোর? আদিবার এমন ধারা কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। কেননা এই মুহূর্তে তার কথা বলতে গেলে প্রমাণের দরকার। আর মুহূর্তে নিলয় নিজেকে নির্দোষ হিসাবে উপস্থাপন করবে তো দূরের বিষয়। অফিসে নিলয়কে কোন মেয়ে এমন জঘন্য কাণ্ড করেছে তাও নিজেই জানা না। সব দিক থেকে ব্যাপারটা কঠিন হয়ে আসল। এইদিকে আদিবা নিলয়ের নিশ্চুপ থাকা দেখে সন্দেহের গতি প্রবল গতিতে বাড়তে লাগল। সকালে দুইজনে ওই মন খারাপ নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। নিলয় না খেয়েই অফিসে চলে গেল। অফিসে এসেই ও কোনো কিছুতে স্বস্তি পাচ্ছে না। বারবার মেয়েটির কথায় ভাবছে, এত বড় একটা গেম আমার সঙ্গে কে খেলতে পারে? আনমনে ভাবতেই সিসিটিভির ফুটেজ রেকর্ডের কথা নিলয়ের মনে পড়ে গেল। দ্রুতই কম্পিউটার সামনে বসে পড়ে নিলয়। কিছুক্ষণ ঘাটাঘাটি করার কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে কম্পিউটার ওখান থেকে উঠে আসতে যাবে। এর মধ্যে হঠাৎ গোপন সিসিটিভি ফুটেজের কথা মনে পড়ে গেল। সাধারণত সবার দৃষ্টির আড়ালে ক্যামেরাটা লাগানো হয়েছে। নিলয় আগ্রহ নিয়ে কম্পিউটারে চেক করতে লাগল।
অনেক চেষ্টা করার পর নিলয় ভিডিও ফুটেজ পেয়ে গেল। নিয়ে ভিডিও ফুটেজটা ওপেন করতেই আঁতকে উঠে বলে, নুসরাত আমার ভালো বন্ধু হয়েও এমন নোংরা জঘন্য কাজটি কিভাবে করতে পারে? ও তো আমার ভালো বন্ধুই ছিল, কিন্তু এসব করে তার কি লাভ? এই সব কিছু আমাকে জানতে হবে আন্ডারস্কোর। তারপর সিসিটিভির ফুটেজ রেকর্ড ফোনে নিয়ে তড়িঘড়ি করে নুসরাতের বাসায় চলে যায়। দরজায় কয়েকবার কলিং বেল বাজানোর পর নুসরাত দরজা খুলে বলে ওঠে, K_. নিলয়কে দেখার মাত্রই নুসরাত কিছুটা কাপা গলায় বলে, নিলয় তুই হঠাৎ আমাদের বাসায়, কি মনে করে? ভিতরে আই। কাপা কাপা গলায় নিলয় রাগান্বিত অবস্থায় বাসার ভিতরে গিয়ে বলে উঠল, আমার সঙ্গে এই নোংরা গেমটা কেন খেললি নুসরাত? প্রচণ্ড রেগে দাঁতে দাঁত চেপে নিলয়ের রাগান্বিত চেহারা দেখে নুসরাত তুতলিয়ে বলে, কোন গে? মেয়ের কথা বলছি। ভয়ে থরথর করে কেঁপে নুসরাতের কথা শেষ হওয়ার মাত্রই নিলয় ঠাসস করে থাপ্পড় মেরে ভিডিও ফুটেজটা দেখিয়ে বলে, এই জঘন্য কাজটা তুই কেন করেছিস বল আন্ডারস্কোর রিগ। নুসরাতকে সিসিটিভির ফুটেজ দেখার পর নিরুপায় হয়ে সব সত্য কথা এক নাগারে বলতে লাগল। ভিডিও ফুটেজ পেয়ে নিলয় তড়িঘড়ি করে দ্রুতই নুসরাতের বাসায় চলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপতেই নুসরাত দরজা খুলে নিলয়কে আচমকাই তাদের বাসায় দেখে কাপা গলায় বলে, নিলয় তুই হঠাৎ আমার বাসায়? ভয় এত বড় একটা গেম আমার সঙ্গে কেন খেললি নুসরাত? চোখ রাঙিয়ে, মানে তুই কোন গেমের কথা বলছিস? নুসরাত বনিতা করে বলতেই নিলয় নিজেকে সংযত রাখতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় নুসরাতের গালে বসিয়ে দিই এবং অনেকটা রাগান্বিত হয়ে নিলয় মোবাইল বের করে ভিডিও ফুটেজ প্লে করে নুসরাতের সমানে উপস্থাপনা করে বলে ওঠে, তাহলে ভিডিও ফুটেজটা কার আন্ডারস্কোর? নুসরাত ভিডিও ফুটেজ দেখে কান্না করে বলে ওঠে, নিলয় এই ভিডিও ফুটেজটা ভাইরাল করিস না প্লিজ। এইটা আমি অনেক বাধ্য হয়েই তোর অগোচরে এমনটা করে ফেলছি। কান্না করে, ছি ছি নুসরাত তুই এমন জঘন্য কাজটি কিভাবে করতে পারলি আমার সঙ্গে? তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না, এই জঘন্যতম গেমটা খেলে তোর কি লাভ হলো? এতে আমার কোনো লাভ নেই। এবার সত্যিই কিন্তু অনেক রাগ উঠে যাচ্ছে। স্বার্থ নেই তো এই নোংরা গেম খেললি কেন? নিলয়ের ধমকানোতে কেঁপে উঠে নুসরাত। তা দেখে নিলয় বুঝতে পারল, এ সময় রাগ দেখালে নুসরাত ভয় কিছু বলবে না। আমাকে শান্ত হতে হবে এবং মেইন পয়েন্টটাও জানতে হবে। আনমনে ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলে, নুসরাত ভয় পাস না। এই মাস্টার প্ল্যানকে করেছে আর কি এমন রহস্য জড়িয়ে আছে সেটা নির্ভয়ে বল প্লিজ। জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে নিলয়কে স্বাভাবিক দেখে নুসরাত নির্ভয়ে বলে ওঠে, 3 মাস আগের ঘটনা। ক্যাম্পাস থেকে রিকশায় করে বাসায় ফিরছিলাম। মাঝে রাস্তায় হঠাৎ তানবীর বাইক নিয়ে রিকশার সামনে দাঁড়িয়ে বলে, হাই নুসরাত। কি ব্যাপার? তানবীর রিকশার সামনে দাঁড়ালে কেন আন্ডারস্কোর? মানে তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা ছিল, এখানে বলা সম্ভব না। তানবীর মাঝ রাস্তায় আমাকে বিরক্ত করো না প্লিজ। মামা আপনি জানতো রিকশাওয়ালার উদ্দেশ্য করে। আরে দাঁড়াও দাঁড়াও, রেগে যাচ্ছ কেন? রিকশার সামনে দাঁড়িয়ে তানবীর, ইদানিং তুমি কিন্তু আমায় বেশি বিরক্ত করছ। অহহ আচ্ছা, তোমার পিছনে ঘুরঘুর করি বলে বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর তোমাকে বিরক্ত করব না, তবে চিঠিটা সময় পেলে একবার পড়ে নিও বাই। সেদিন আমার হাতে চিঠি ধরিয়ে দিয়ে দ্রুতই চলে যায়। তানবীর আমাকে প্রপোজাল করে 2-3 মাস আমার পিছনে ঘুরঘুর করেছে, কিন্তু তাকে হ্যাঁ বলতে কেন জানি মন সাড়া দিচ্ছিল না। তানবীরের সেদিনকার চিঠিতে এত আবেগপ্রবণ অনুভূতি দিয়ে কথা তুলেছিল যে ইচ্ছা না থাকার পরেও তানবীরের সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়। শুরুতেই তানবীর আমাকে এত ভালোবাসত, কেয়ার করত, তখন আমার কাছে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে হতো। তানবীর সঙ্গে সব দিক থেকে ভালো চলছিল। হঠাৎ তানবীর এমন বাজে একটা আবদার করে বসে, যা শুনে নিজেকে সংযত রাখতে না পেরে তানবীরের গালে থাপ্পড় মেরে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর তানবীর ভিডিও কলে হাতে নিয়ে বলে,
তুমি যদি আমার প্রস্তাবে রাজি নাও তো এই দেখো নিজেকে আমি শেষ করে দিচ্ছি। তানবীর এই দিয়ে নিজের হাত কাটতেছিল। তানবীরের এমন পাগলামো দেখে নিরুপায় হয়ে রুমডেট করতে রাজি হয়ে যায়। রুমডেট করার পর তানবীর শয়তানি হাসি হেসে বলে ওঠে, আজ আমি সার্থক। তানবীরের মুখে শয়তানি ও সার্থক শব্দটি শুনে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলছিলাম, সার্থক মানে বুঝলাম না। এই সার্থক মানে হচ্ছে আমি যা বলবো তা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবা। শয়তানি হেসে তানবীর হঠাৎ এসব কি বলছো কিছুই তো পারছি না, থতমত খেয়ে। তোমাকে অত কিছু বুঝতে হবে না, তুমি শুধু আমার আদিবাকে আমার কাছে ফিরিয়ে দিবা। শয়তানি হেসে, কোন আদিবার কথা বলছো? আরও যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে তো আমি কে? কান্না করে, তোমাকে ভালোবাসছি শুধু ব্যবহার করার জন্য। আর আদিবার জিজ্ঞেস করছো সে আমার জীবন। ওকে পেতে হলে আমাকে যা যা করতে হবে তাই করব। হেসে, তাহলে আমার সঙ্গে এমন জঘন্য কাজটা কেন করলে তানবীর? কান্না করে, এর জন্য করেছি যে তুমি আমাকে আদিবাকে পেতে সাহায্য সহযোগিতা করবে। তাছাড়া নিলয়ের সঙ্গে তোমার ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, এতে খুব সহজেই কাজটা হয়ে যাবে। তোর মতো শয়তান ছেলের হাতের নাগালে আর থাকব না। এই বলে ওখান থেকে চলে আসতে রুমডেটের ভিডিও বের করে বলে, আচ্ছা ঠিক আছে, আমিও এই ভিডিওটা কাল নেটে আপলোড দিচ্ছি। দেখি কইটা লাইক কমেন্ট পড়ে। ডেবিলমার্কা হাসি দিয়ে। তানবীরের এমন শয়তানি দেখে বড্ড অসহায় হয়ে গেছেছিলাম। সেদিন একে তো ধোঁকা খেয়েছি এবং তার হাতে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি। নিরুপায় হয়ে তানবীরের পা জড়িয়ে কান্না করে বলি, তানবীর প্লিজ ভিডিওটা ভাইরাল করো না প্লিজ, সমাজে মুখ দেখাতে পারবো না। তখন হত্যা করা এছাড়া কোনো উপায় আমার থাকবে না। কান্না করে, আচ্ছা ঠিক আছে ভাইরাল করব না, তবে আমি যা যা বলবো তাই তোমাকে করতে হবে, বলো রাজি? হ্যাঁ আমি রাজি। কান্নায় ফুপিয়ে নিলয় চৌধুরীর স্ত্রী আদিবাকে আমি চাই, তা যে কোনো মূল্যে। আর আমার জানা তাদের স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা বেশি, তাদের সম্পর্কে ফাটল ধরাতে তোমাকে সামান্য নাটক করতে হবে। অসম্ভব, নিলয়ের সংসারে আমি আগুন লাগাতে পারব না। তাছাড়াও আমার অনেক একটা ভালো বন্ধু, তার সঙ্গে এই জঘন্যতম নাটক আমি করতে পারব না। নুসরাত বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে দিয়ে কাজ হবে দেখেই এই মাস্টার প্ল্যান কাজে লাগিয়েছি, এতে জল ঢেলে দিচ্ছ, তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। ভিডিওটা একবার ভাইরাল হলে তোমার অবস্থা কেমন হবে নুসরাত? ভাবতে পারছো নুসরাত? ডেবিল মার্কা হেসে, তানবীরের এমন ব্ল্যাকমেইল করাতে নিরুপায় হয়ে তোর সঙ্গে জঘন্যতম নাটকটা করেছি। এছাড়া আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। নুসরাতের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে নিলয় রীতিমতো রেগে গিয়ে বলে ওঠে, কি? তানবীর আমার দৃষ্টির আড়ালে এসব করেছে? ওকে তো আমি জ্যান্ত পুঁতে ফেলব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তোকে ঠকিয়েছে এবং আমার আদিবার দিকে বাজে নজরে তাকিয়েছে। ওকে তো আমি এমনি ছেড়ে দিব না। মাস্টার প্ল্যান কাকে বলে এবার দেখবে? মাস্টার প্ল্যান মানে বুঝলাম না আন্ডারস্কোর। অবাক দৃষ্টিতে তাকিয়ে, ও তোকে যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করছে এটাই ওর কাল হয়ে দাঁড়াবে। নিলয়ের কথা আগামাথা না বুঝে নুসরাত বলে ওঠে, নিলয় কি প্ল্যান করছিস কিছুই তো বুঝতে পারছি না। নুসরাতের কথায় নিলয় মুখে শুকনো হাসি এনে বলে ওঠে, এতদিন তানবীর যা যা বলছে তাই তো শুনেছিস? জিজ্ঞাসার দৃষ্টিতে, হ্যাঁ তা তো বাধ্য হয়েই শুনেছি। এখন থেকে তানবীরের প্রত্যেকটা কথায় তুই অমান্য করে চলবি, মানে বিপরীত বামে চলতে বলে তুই ডানে পা রাখবি। এমনটা হলে তো ভালোই হতো, বেঁচে যেতাম। কিন্তু আমি যদি তানবীরের একটা কথা অমান্য করি তো ও সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল করে দিবে। তখন তো হত্যা করা ছাড়া রাস্তায় খোলা থাকবে না। এমন কিছুই হবে না। এখন তুই শুধু ফোনে কল রেকর্ড চালু করে তানবীরকে বলবি এখন থেকে তার কোনো প্রকার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিস না। আমার এমন আচরণে ও যদি সত্যিই ভিডিও ভাইরাল করে দেই তো ভয়ে জোরসর হয়ে ধুর বোকা, ও শুধু তোকে ভিডিও ভাইরাল করার কথা বলে এসব করাচ্ছে। মূলত ওর উদ্দেশ্য ভিডিও ভাইরাল করা না।
একবার শুধু তানবীরকে ফোনে বলেই দেখার হ্যাঁ কল রেকর্ড অবশ্যই চালু করিস। নিলয়ের কথা মতো নুসরাত ভয়ে ভয়ে তানবীর কাছে কল দিল। রিং হবার মাত্রই কল রিসিভ করে তানবীর ওপাশ থেকে বলে ওঠে, হাই বেবি, হঠাৎ কি মনে করে হুম? বাজে বকা বন্ধ কর, অনেক সহ্য করেছি আর না, তুই এতদিন যেটাতে ভয় দেখিয়ে নোংরা কাজগুলো আমাকে করিয়েছিস এখন তা আর করতে পারবি না। রেগে নুসরাতের রেগে কথা বলাতে তানবীর থতমত খেয়ে বলে উঠে, নুসরাত তোমার মাথা কি ঠিক আছে তো? আমাকে কি বলছো তা কি ভেবে বলছো? রেগে হ্যাঁ ভেবেই বলছি। রুমোরেট করার ভিডিও কিন্তু এবার সত্যি সত্যিই ভাইরাল করে দিব। যা খুশি তা কর, এতে আমার বিন্দুমাত্র তোয়াক্কা হবে না। নুসরাত এবার কিন্তু বড্ড খারাপ হয়ে যাচ্ছে। Dash dash. খারাপের রাস্তা তুই বেছে নিয়েছিস এবং আমাকে দিয়েও সে কাজে ব্যবহার করেছিস এবং এখনও তাই করতে চাচ্ছিস। বুঝতে পারছি ভিডিওটা ভাইরালই করতে হবে। তোর খুব পাখা গজিয়েছে তাই না? রেগে তানবীর ফোনে ওপাশ থেকে এইটা বলতেই নুসরাতের গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ে ঢুক গিলতে লাগল। নিলয় নুসরাতের অবস্থা দেখে ইশারা দিয়ে জানিয়ে দিল, ভয় পাস না, আমি আসি। তুই বরং কথা কন্টিনিউ করে যা। নুসরাত নিলয়ের ভরসা পেয়ে বলে ওঠে, পাখা আমার গজায়নি, পাখা গজিয়েছে তোর, এবার পাখাটা সামলে রাখিস। কাটার জন্য কেউ একজন তোর পিছনে অলরেডি লেগে গেছে। ইয়ে মানে আমার পিছনে লেগেছে মানে? থতমত খেয়ে নুসরাতের কথায় তানবীর ভালোভাবেই ভয় পেয়ে থতমত খেয়ে গিয়ে বলে, নুসরাত তোকে কিন্তু অনেক আগেই বলছি আমার মাস্টার প্ল্যানে সামান্য পরিমাণও যদি ত্রুটি হই তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তাছাড়া আমি যে কেমন শয়তান তা তুই খুব ভালো করেই জানিস, সুতরাং তুই তোর জায়গায় থাক। সম্ভব না। তোর কথার বাইরে গেলে ভিডিও ভাইরাল করবি এই ভয়েই তো এতদিন দেখিয়ে আসছিস তাই না? এবার নইতা বাস্তবে রূপান্তরিত কর, তাতে আমার কোনো কিছু যায় আসে না। নুসরাত এই বলে ফোন দূরত্ব কেটে দেই। কিন্তু ভিডিও ভাইরাল হবার ভয় মনে বেশ ভালোই রেশ লেগে যায়। এতদিন যে ভয় দেখিয়ে তানবীর বাধ্য করে এসব করাতো, আজ নিলয় পাশে থাকাতে ফোনে নির্ভয়ে কথা বললেও মনে তার বেশ ভয়ের রেশ লেগে আছে। নিলয় নুসরাতের অবস্থা দেখে বলে ওঠে, কিরে ভয় পাচ্ছিস আন্ডারস্কোর? হ্যাঁ ভয় তো একটু হচ্ছেই, যদি ও ভিডিওটা ভাইরাল করে দেই তো আমার কি হবে একবারেও ভাবতে পারছিস? হতাশ হয়ে আরে ধুর, ভিডিওতে কি তুই একাই আছিস নাকি? হ্যাঁ মানে? থতমত খেয়ে ভিডিওতে তুই একা নস, ওখানে তানবীরও আছে। যদিও ভাইরাল ওই করে তো মানসম্মান তোর একার যাবে না, গেলে তানবীরও যাবে। আর তানবীরের নিজের মানসম্মান চলে যাক এমন কাজও নিজ হাতে করবে না। তাছাড়া ওর মেইন উদ্দেশ্যই ছিল তোকে ব্ল্যাকমেইল করে ওর কাজ হাসিল করানো। হ্যাঁ তাই তো, মানসম্মান গেলে শুধু আমার একার যাবে না, ওই শয়তানটারে যাবে। কিন্তু এভাবে তানবীরকে মাঠে ছেড়ে দেওয়া ঠিক না, হবে না। কখন কোন সময় কি প্ল্যান করে বসে আবার আন্ডারস্কোর ভাবান্ত হয়ে। আরে চাপ নিস না, এখন যে ফোনে কথা বললি সে রেকর্ড দিয়ে তানবীরকে আইনের আওতায় আনা যাবে। এতদিন আমার দৃষ্টির অগোচরে তানবীর মাস্টার প্ল্যান কাজে লাগিয়েছে। এখন আমি ওর দৃষ্টির অগোচরে সমস্ত পদক্ষেপই নিব, তা এখনই তুই শুধু দেখে যা। নিলয় এই বলে পুলিশের কাছে ফোন দিল। কিছুক্ষণ পর 4 জন পুলিশ নুসরাতের বাসায় চলে আসল এবং নুসরাতের কাছ থেকে সমস্ত ঘটনা শুনল এবং প্রমাণস্বরূপ কল রেকর্ডও শুনে নিল। নিলয় প্রশাসনে কিছু টাকা ঢালতেই মামলাটা আরও জটিল হয়ে গেল। 2 দিন পর তানবীরকে পুলিশ গ্রেফতার করে এবং একদিন লাঠি চার্জ করার পর তানবীর রুমোরেটের ভিডিও কথা স্বীকার যায় যে ল্যাপটপে সংগ্রহ রেখেছে। পুলিশ কর্মকর্তা তাড়া করতে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন। জর্জ সমস্ত সাক্ষ্য প্রমাণ সত্যতা পাওয়া যায়, তানবীরকে 7 দিন রিমান্ড আর পরবর্তী শাস্তির ব্যবস্থা করা হয়। নিলয় কোর্ট থেকে বেরোনোর সময় নুসরাত খুশিতে গদগদ হয়ে নিলয়কে জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক খুশি নিলয়। মাথা থেকে আকাশ সমান একটা চাপ কমে গেল। নুসরাত হুট করেই নিলয়কে জড়িয়ে ধরবে তা সে কখনোই আশা করেনি। সে থতমত খেয়ে বলে ওঠে, নুসরাত কি করছিস? সবাই দেখছে তো।
যদি একবার আদিবার কানে যায় তুই আমাকে সবার সমানে জড়িয়ে ধরেছিস তাহলে কাচাই আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। সরি রে, খুশির প্রবণতায় তোকে জড়িয়ে ধরেছি। মাথা মোটা একটা, হেসে। নিলয়, আমার জন্য তো আদিবা তোকে ভুল বুঝেছে, তাই আমি চাচ্ছি এবার আদিবার সামনে গিয়ে সমস্ত ঘটনাগুলো বলে দেই। হ্যাঁ, তা অবশ্যই। কিন্তু তোকে আমার সঙ্গে নিয়ে গেলে ভেবে। আরে ধুর, এত ভাবার কি আছে, আমার জন্য না হই বউয়ের কাছ থেকে দু একটা কথা শুনলি। আচ্ছা চল। নিলয় ভয়ে ভয়ে নুসরাতকে বাসায় নিয়ে যায়। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হই। যে কথার ভয় নিলয় মনে মনে পাচ্ছিল আদিবা, সে কথায় নুসরাত আর নিলয়কে একসঙ্গে দেখে বলে ওঠে, অফিসের মধ্যে আপনার জৈবিক চাহিদা মিটিয়ে মন ভরে না, তাই না আজ সোজা বাসায় এনাকে নিয়ে চলে আসেন? উপস্থিত নিলয় নুসরাত কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিলয় তো আদিবার কথাতে প্রচণ্ডে রেগে গেল, কিন্তু কিছু বলতে পারল না। হাজার হক ভালোবাসার বউ তো, এত সহজে রেগে গেলে হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। এসব কিছু ভেবেই নিলয় আদিবার পাশ কাটিয়ে রেগে চলে গেল। এইদিকে নুসরাত কথাটি শোনার পর একটু কান্নাও প্রায়, যদিও সে পরিস্থিতির শিকার। তারপর ও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে ওঠে, না জেনে শুনে এভাবে ভুল ভাববেন না প্লিজ। নুসরাতের কথায় আদিবা তেলেবেগুনে জ্বলে ওঠার উপক্রম প্রায়, অনেকটাই রাগ নিয়ে বলে, ছি ছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে আগুন লাগাতে আপনার বিবেকে একটুও বাধল না? ও না হই পুরুষ মানুষ, জৈবিক চাহিদার শেষ নেই, পরনারী দেহ হলেই চলে। কিন্তু আপনি তো একটা মেয়ে, আপনার মানসম্মান বলতে কিছু নেই। ভাবি আপনার মনে কি চলছে তা খুব ভালোভাবেই আজ করতে পারছি। কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে অনেক কিছুই হয়ে থাকে, তা আমরা কেউ যাচাই বাছাই না করে চোখের সামান্যতম ভুল দেখাকেই প্রাধান্য দিয়ে থাকি। সেদিন আপনি যা দেখেছেন তা শুধু আপনাকে ফোকাস করার জন্যই এসব করা হয়েছে। প্রকৃতপক্ষে নিলয় সেদিন অজ্ঞান ছিল। নুসরাতের এমন রহস্যময় কথা শুনে আদিবা বলে ওঠে, আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। আপনি তানবীরকে চিনেন আন্ডারস্কোর? তানবীরের কথা শুনে আদিবা আরও রেগে গিয়ে বলে ওঠে, ও তো আস্ত একটা শয়তান, কলেজ আমাকে অনেক বিরক্ত করত। কিন্তু আপনি ওকে কিভাবে চিনেন আন্ডারস্কোর? বলছি শুনুন তাহলে। নুসরাত এই বলে সমস্ত ঘটনাই আদিবাকে বলে দেই। এসব ঘটনা শোনার পর আদিবার ভুলটা ভেঙে যায় এবং অনুশোচনায় বলে ওঠে, আমার দৃষ্টির অগোচরে এত কিছু হয়েছে অথচ আমি কিছুই বুঝতে পারিনি, উল্টো আমার স্বামীকে অবিশ্বাস করে আসছি। বোন, তুমি কষ্ট পেয়ে না, তোমাকে অনেক বাজে কথা বলে ফেলছি। না না, ঠিকই আছে, আপনার জায়গায় অন্য কেউ হলে এমনই আচরণ করত। হেসে নুসরাত আদিবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার বাসায় চলে গেল। এবার আদিবা পুরো বিষয়টা শুনে নিজেই নিজেই মাঝে অনুশোচনা কাজ করছে, ভুল বুঝার কারণে কতই না কটু কথা তার স্বামীকে বলেছে। আনমনে ভেবে আদিবা মন খারাপ নিয়ে রুমে গিয়ে লক্ষ্য করে নিলয় ফোন ঘাঁটতে ব্যস্ত। আদিবা কাচুমাচু করেই নিলয়ের পাশে বসে পড়ে। কিছুক্ষণ নীরবতার পর আদিবা বলে ওঠে, সরি, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। ইটস ওকে, ভ্রুক্ষেপহীন ভাবে। লাঞ্চ করবা না? সময় তো অনেক হয়ে গেল। খিদে নেই। আদিবা এবার বুঝতে পারল নিলয় তার প্রতি অনেক রাগ অভিমান নিয়ে আছে, যার দারুণ ক্ষুধার্ত থাকার পরও ভ্রুক্ষেপহীন ভাবে না করছে। এইদিকে আদিবার ও অনেক খারাপ লাগছে নিলয়ের রাগ অভিমান দেখে, মনে অনুশোচনার শিহরণ বয়ে যাচ্ছে আদিবার। নিলয় বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কোনো কিছু না বলে বের হচ্ছে দেখে আদিবা পিছন দিক বলে ওঠে, কোথায় যাচ্ছ আন্ডারস্কোর? যেদিকে চোখ যায় সেদিকেই যাব। হঠাৎ আমার সঙ্গে এমন বিহেভ করছো কেন? নিশ্চুপ। নিলয় নিশ্চুপ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর মনে মনে বলতে লাগল, 2টা দিন অনেক অবহেলা করেছ আমায়, কাছে ঘেঁষতে দাওনি, এবার দেখো অবহেলা কাকে বলে। অপরদিকে আদিবা ভাবছে, ধাত নুসরাত যদি বিষয়টা আগে শেয়ার করত তাহলেই কোনো ঝামেলা হতো না। নিলয়কেও এত কষ্টের মাঝে পড়তে হতো না, শুধু শুধু মিসবিহেভ করে ফেললাম। এখন দেখছি ও আমায় কেমন জানি পাশ কাটিয়ে চলছে।
ধাত কিছুই ভালো লাগছে না। এইভাবে আদিবা তার ভুল বুঝতে পারে। কিন্তু নিলয়ও ভাব ধরে আদিবার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলে না। এবং কি ফোনেও কথা বলে না। আগে তো অফিস থেকেও সময় পেলেই ফোনে কথা বলতো, কিন্তু তা একবারে ভিন্ন। চলুন তাহলে এবার বর্তমানে ফিরা যাক। নিলয় অফিস শেষ করে রাতে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলো। দরজায় কলিং বেল বাজানোর মাত্রই আদিবা এসে দ্রুতই দরজা খুলে দেই। নিলয় আদিবাকে দেখে অন্যদিকে তাকিয়ে রুমে চলে আসল। আদিবা এবার ব্যাপারটাকে হজম করতে পারল না, রুমে গিয়ে বলে উঠল, এইটা কি হলো আন্ডারস্কোর? নিশ্চুপ। তুমি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে চলে আসলে কেন? আমি একটা বিষয় বুঝতে পারছি না। ভালো মানুষগুলা কেন যে চরিত্রহীন বদলোকের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসে আল্লাহ মালুম। নিলয়ের কথার ধারণ শুনে আদিবা খুব ভালো করেই বুঝতে পারে তার আগের কথাগুলো সে হজম করতে পারেনি। সে রাগ অভিমান থেকেই এসব বলছে। দেখে নিলয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য আদিবা বলে, আমার হাজবেন্ড মোটেও চরিত্রহীন বদলোক না, বুঝলেন? হেসে নিশ্চুপ। নিলয়ের নিশ্চুপ থাকা দেখে আদিবা দুষ্টমি করে নিলয়ের কানের কাছে গিয়ে বলে, সরি, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। মাপ করে দিন প্লিজ। নিশ্চুপ হয়ে আদিবাকে সরিয়ে কম্বল মুড়িয়ে চোখ বুঝে ফেলল নিলয়। আদিবাও কম না, তার স্বামীর রাগ ভাঙাবে তো ছাড়বে। প্রথমে কম্বলটা সরিয়ে পুরোটাই আদিবা নিয়ে নিল। ভাবল এই টপিক নিয়ে কিছুক্ষণ দুষ্টমিষ্টি ঝগড়া করবে, কিন্তু তা আর হল না। নিলয়ের কম্বলের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ফোন বের করে সে ফেসবুক ঘাঁটতে ব্যস্ত। আদিবা রেগে গিয়ে নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং বুকের উপর ঝুঁকে বলে ওঠে, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন নাকি অবহেলা করছেন, কোনটা বলুন তো? দুইটার থেকে একটাও না। তাহলে আমার সঙ্গে কথা বলতেছেন না কেন? চরিত্রহীন বদলোকেরা কখনো ভালো মানুষদের সঙ্গে মিশে না। আর আপনি তো আমাকে চরিত্রহীন বদলোক বলেই সম্বোধন করেছেন, তাই চেষ্টা করছি আপনার থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে, এই আর কি। আপনাকে আমার কাছ থেকে একটুও দূরে যেতে দিব না। জড়িয়ে ধরে, দেখো আদিবা, এখন তুমি যত যাই কিছু বলো না কেন, সেদিনকার কথা কিন্তু আমি ভুলিনি। সরি বলছি তো, মাফ করে দাও প্লিজ। তুমি নিজেই বলছো যে আমার নোংরা হাত তোমাকে স্পর্শ যেন না করি। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুইজন দুই রুমে থাকব। নিলয় কথাটি ফাজলামো করে বলতেই আদিবা সিরিয়াস হয়ে বলে ওঠে, ফাজলামো করো না তো। আদিবা এই বলে নিলয়কে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ফাজলামো না, সত্যিই বলছি। নিলয় এই বলে আদিবাকে সরিয়ে পাশের রুমে চলে যেতে লাগল। এইদিকে আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এইটা কিন্তু ভালো হচ্ছে না। আদৌ কান্না করে? সেদিন তোমার কথাগুলো বলার আগে একবার ভাবা উচিত ছিল। নিলয় এই বলে পাশের রুমে আসলো। আদিবার আদৌ কান্না চেহারা দেখে নিলয় তো মনে মনে মহা খুশি। খুশিতে গদগদ হয়ে কম্বল মুড়িয়ে চোখ বুঝে ফেল। কিছুক্ষণ পর বুকে ভারী কিছু অনুভব করল। চোখ মেলে তাকাতেই আদিবার কান্নামাখা চেহারা দেখে নিলয় বলে ওঠে, কি ব্যাপার, কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কষ্ট হচ্ছিল, তাই নিজেকে সংযত রাখতে না পেরে তোমার রুমেই চলে আসলাম। নিজের বেলা 16 আনা আর অন্যের বেলা কাজকলা, তাই না? নিলয়ের কথায় আদিবা থতমত খেয়ে বলে ওঠে, বুঝলাম না। আমাকে ছাড়া একদিনও তুমি থাকতে পারবে না বলছো? অথচ 2টা দিন তো দিব্যি আমাকে ছাড়া ছিলে। নিশ্চুপ। আজ আমাকে ছাড়া তোমার যেমন অনুভূতি হচ্ছে, আমারও ঠিক একই অনুভূতি তখন হয়েছিল, তুমি তা বুঝতে পারেনি। সরি, আর এমন ভুল করব না। কান্না করে, ঠিক তো? হেসে বলছি তো, আর এমন ভুল করব না। কান্না মিশ্রিত কণ্ঠে রেগে। আদিবার কান্না দেখে নিলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নেই আর ফাজলামোর গানের সুরে বলে, ও বল্টুর মা, তুমি কান্না করো না। কান্না করলে পেতনি লাগে, ভালো লাগে না। নিলয় একটু বলতেই আদিবা হেসে বলে ওঠে, কি আমি বল্টুর মা? হেসে, এখনো হওনি, তবে হতে কতক্ষণ হুম? দুষ্টমির হাসি দিয়ে, যা দুষ্ট, মুখে কিছুই আটকাই না। লজ্জা মিশ্রিত হেসে, আদিবা, এখন কিন্তু আমাদের সত্যিই বল্টুকে দরকার। তুমি চুপ করবা নাকি মুখে টেপ লাগিয়ে দিব?
বলতেই আদিবা নিলয়ের মুখ চেপে ধরে বলে। চুপ অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, জড়িয়ে ধরে ওকে নিরুপায় হয়ে।